প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারি নির্দেশ অনুযায়ী তোমরা ঘরে বসে থেকে সম্পূর্ণ শৃঙ্খলায় পালন করছো। শৃঙ্খলায় শান্তি, শৃঙ্খলায় প্রশান্তি। এবার শুরু করি। আমার নাম মোহাম্মদ জাহেদ হুসাইন, সহকারী শিক্ষক, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমার আজকের পাঠ নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায় জাবেদা গঠন। তোমরা দেখতেই পাচ্ছ পূর্ব পাঠ লেনদেন, অর্থাৎ হিসাব বিজ্ঞানের লেনদেন কিনা সে সম্পর্কে আমাদের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবের শ্রেণী বিভাগটা জানা থাকলেই আমাদের জাবেদা গঠন খুবই সহজ হয়। তাই হিসাবের শ্রেণী বিভাগ, এখানে হিসাবের শ্রেণী বিভাগ আমাদের জানা থাকতে হবে। তাহলে হিসাবে তারপর একটু পর্যালোচনা করে দেখি। হিসাবের শ্রেণী, তোমরা জানো 1 নম্বর ব্যয় দিলাম, 2 আয়, 3 সম্পদ, 4 দায়, 5 মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে ব্যয় কি? ব্যবসায়ের মালিকানা সত্ত্ব হ্রাস করবে ব্যয় বৃদ্ধি পেলে। ব্যবসায়ের সুবিধা পাওয়া যায়, পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু অর্থের অপচয় বা সম্পদের অবস্থিতি ঘটবে। আর আয়, অর্থের আগমন ঘটবে যেটা ব্যবসায়ের মোট মূলধনের চাইতেও বেশি, যেটা ব্যবসায়ের মোট সম্পদ বাড়াইতে পারবে এরকম। সম্পদ, ব্যবসায়ের যেসব খাত থেকে সুবিধা পাওয়া যায় ভবিষ্যতেও পাওয়া যাবে, আগে পেয়ে থাকতে পারি কিন্তু বর্তমানে পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো। ভবিষ্যৎ বলতে এখানে হিসাবকালের পরবর্তী সময়েও আমরা সুবিধাটি পাবো। হিসাবকাল বলতে আজকেও যদি হিসাব শেষ হয়, আমার হিসাব তৈরি করি, তাহলে কালকেরটাই আমার জন্য ভবিষ্যৎ। আর যদি আগামী বছরগুলোতেই যদি সুবিধা পাই এরকম হয়, তাহলে সেটা এই বছরের হিসাব পাতের জন্য সম্পদ হিসাবে পরিগণিত হবে। দায়, যেসব খাতের জন্য ব্যবসা প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকে, অর্থ পরিশোধ করতে হবে, মূল্য পরিশোধ করতে হবে, অথবা ধার নিয়েছি ধার পরিশোধ করতে হবে, ঋণ নিয়েছি ঋণ পরিশোধ করতে হবে, পণ্য ধারে ক্রয় করা হয়েছে তার মূল্য পরিশোধ করতে হবে। এগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। আর মালিকানা সত্ত্ব, মালিকের দাবি। মালিক, আগের পাঠে আমি আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান যখন আমি পাঠ করব বা অধ্যয়ন করব,
তখনই নিজের পরিচয়টা একটু কনফার্ম করতে হবে। নিজের পরিচয় তোমরা শিক্ষার্থী এটা তো তোমরা পূর্বজ্ঞান আগে থেকে জানো, কিন্তু হিসাব বিজ্ঞান পাঠের সময় এই বিষয়ের সাথে তোমাকে নিজেকে খাপখাইয়ে নিতে হবে। তখন নিজেকে ধরে নিতে হবে যে আমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি, তার মানে আমি মালিক না, মালিক তৃতীয় পক্ষ। তিনি একজন কোম্পানি, তিনি আমাকে নিয়োগ দিয়েছেন, আমি হিসাব পরিচালনা করব ব্যবসায়ের পক্ষ থেকে। ব্যবসা কথা বলতে পারবে না, ব্যবসায়ের দায় দায়িত্ব জবাবদিহিতা সেটা আমাকেই করতে হবে, অর্থাৎ আমি হিসাব রক্ষক সেটা মেনে নিতে হবে। তখনই মালিকের যে পুঁজি আমাকে ব্যবসায়ে খাটানো হলো সে পুঁজিটা মালিকের যে দাবি রয়ে গেল উল্টো, সে দাবিটাকে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক কি কি দাবি করতে পারে, তাহলে ব্যবসা থেকে যা মূলধন প্রথমেই কাটানো হয়েছে সেটা দাবি করবে, ব্যবসায় মুনাফা হয়েছে সেটা দাবি করবে, এরকম। কিন্তু ব্যবসায়ের ক্ষতি হলে উল্টো দিকে, ব্যবসায়ের ক্ষতি হলে সেটা মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, মালিকের মূলধন থেকে বাদ যাবে। অর্থাৎ মালিকানা সত্ত্ব বলতে, নিট মালিকানা সত্ত্ব বলতে মালিক এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ টাকা দাবি করতে পারেন সেটাই মালিকানা সত্ত্ব। তোমরা এখানে দেখতে পাচ্ছ জাবেদা গঠন, হয়তো একটু কেয়ার রেখে করতে হবে, জুম করে। এখানে আমি লিখে দিয়েছি জাবেদা কিভাবে গঠন করবে। তাহলে ডেবিট, ডিআর, ডাক্তার না, ডেবিট, ডেটর, ব্যয় সম্পদ বৃদ্ধি যখন পাবে তখন ডেবিট দিকে পাবে, বসবে, ডেবিট হবে। আর যখন হ্রাস পাবে, ব্যয় সম্পদ হ্রাস পাবে, তখন ক্রেডিট দিকে যাবে। আমরা এই সূত্রটা ধরেই আমরা জাবেদা পর্যালোচনা করব। তারপর ক্রেডিট হবে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই হিসাব খাতগুলো যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট দিকে, যখন হ্রাস পাবে তখন ডেবিট দিকে। এদিকে খেয়াল রাখবে। তাহলে এই ফর্মুলাটা মনে রেখে আমরা সেই ধারণা অনুযায়ী জাবেদা গঠন করতে যাব। তাহলে আবার বলছি, ব্যয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিটেই থাকবে, যখন হ্রাস পাবে তখন ডেবিট দিকে যাবে। তাহলে এই কাঠামোটা জানা থাকতে হবে সবসময়, সদা প্রত্যেকটা কাজে আমি এই ফর্মুলাটাই পর্যালোচনা করে যাব। তাই আমি আপাতত আগে থেকেই লিখে রাখি, প্রত্যেকটা বোঝাতে যেন সহজ হয়, মনেও থাকে। তোমারও খাতার আলাদা একটা কাগজে লিখে পাশে রেখে দাও। সূত্র যেমন গণিত করতে গেলে সূত্রটা মনে না থাকে তাহলে পাশে একটা লিখে রাখা যায়, ঠিক তেমনি এটা পাশে একটা খাতায় তুমি আপাতত লিখে রাখো। প্রত্যেকটা বোঝানোর সময় এটাকেও অনুসরণ করবে। ব্যয় সম্পদ বৃদ্ধি, ক্রেডিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, হ্রাস যখন পাবে তখন উপরে চলে যাবে, আর এটা যখন হ্রাস পাবে তখন এদিকে চলে আসবে, অর্থাৎ এই তালিকায় ক্রেডিট দিকে চলে আসবে। এটাই বোঝাতে চাইলাম। মনে রাখবে, এরকম করে একটা কাগজে লিখে পাশে রেখে দাও। তারপরে আমাদের প্রত্যেকটা আলোচনায় এটা যেন বোঝাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ আমি মূলধন সংক্রান্তই আলোচনা করতে যাচ্ছি। এই জাবেদা গঠনে তাহলে মূলধন বলতে মালিকানা সত্ত্বকে বোঝায়, মালিক যা ব্যবসায়ী সর্বপ্রথম বিনিয়োগ করেন সেটাকে মূলধন বলা হয়। এই মূলধন কত রকম হইতে পারে, তোমরা যখন পরীক্ষার প্রশ্নে অথবা পাঠ্য বইয়ে বিভিন্ন অনুশীলন
সমস্যার সম্মুখীন হবে। এই সংক্রান্ত তখন বুঝতে পারবে যে কি এই 3 দ্বারা প্রায় এই 3 দ্বারাই মূলধন সংক্রান্ত আলোচনা হচ্ছে। যেমন জনাব আজম 1 লক্ষ টাকা নগদ এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। তখন আমরা জাবেদা কিভাবে গঠন করব? জাবেদা গঠনের ছকটা সম্পর্কে একটু ধারণা নিই আগে। প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপরে জাবেদা বহি, তারিখ, বিবরণ বা হিসাবের নাম, বিবরণও বলা যায়, হিসাবের নামও বলা যায়। বিবরণে যাও। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। তারিখ ধরা হলো এটা 2019 সাল, জানুয়ারি লেখা হলো 1 দিলাম। তারপর আমার হিসাবের বিবরণ, যে সব হিসাব খাতগুলো আমরা বর্ণনা দিব সেই বর্ণনাটা এখানে থাকবে, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ, কেন হলো তার কারণ সহ। খতিয়ান পৃষ্ঠা অর্থাৎ জাবেদায় এটার পরবর্তী ধাপ হচ্ছে খতিয়ান, অর্থাৎ এটাকে চূড়ান্তভাবে ফলাফল নির্ণয়ের জন্য খতিয়ানে যেতে হয়। আর তাই জাবেদাকে ওই হিসাবের খতিয়ানের সহকারী বোঝানো হয়, তাই এটাকে প্রাথমিক বই আর চূড়ান্ত বই হচ্ছে খতিয়ান। তাহলে এই জাবেদা থেকে কোন খতিয়ানে কত পৃষ্ঠায় গেল সেই খতিয়ানটার পৃষ্ঠা নাম্বারটা এখানে লেখা হয়, এই জন্য এটা খতিয়ান পৃষ্ঠা। আর ডেবিট আর ক্রেডিট এখানে টাকার পরিমাণকে বোঝানো হচ্ছে। তাহলে জনাব আজম 1 লক্ষ টাকা নগদ, 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি কি সম্পদ বৃদ্ধি পেল? নগদ টাকা বৃদ্ধি পেল। নগদ টাকাকে বলা হয় নগদান হিসাব। ডেবিট আর কি বৃদ্ধি পেল? আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেল, আসবাবপত্র হিসাব। ডেবিট যার সম্পদ বৃদ্ধি পেয়েছে সব ডেবিট, তাহলে মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন হিসাব, মালিক যা সরবরাহ করে তাই হচ্ছে মূলধন, মূলধন হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ লেখার সময় 1 লক্ষ টাকা, তারপরে ডেবিটেরটা ডেবিট 50,000 টাকা, ক্রেডিট পক্ষ মোট সোজাসুজি লিখতে হবে ক্রেডিট বরাবর 1,50,000 টাকা। এই কারণ লিখতে পারো যে যেহেতু নগদ ও আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, পত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তারপর এই হিসাব কাটে একটু পর্যন্ত শেষ করে দিতে হবে। তারপরে 2, আমি 1 নম্বর দিলে এটা জানুয়ারি 1 ধরে করা হলো, আর পরবর্তীগুলো টাইম চেঞ্জ করে দেওয়া যায়। তারপর 2 নম্বরেই আমি আলোচনা করতে পারি, বা এরকম যেটা তারিখ যেটা থাকবে সেটা উল্লেখ করে আমরা আলোচনা করতে পারি। তাহলে মূলধন সংক্রান্ত আর কি কি হতে পারে? জনাব জীবন 1,20,000 টাকা মূলধন, যার মধ্যে 30,000 টাকা পণ্যদ্রব্য আর 50,000 টাকা ব্যাংক জমা, অবশিষ্ট নগদ নিয়ে ব্যবসা শুরু করলো।
তাহলে অবশিষ্ট পরিমাণ কত এটা বের করতে হবে। মোট 1,20,000 টাকা। অর্থাৎ আমি যদি এটা মুছে এই অংশটাতে একটু রাফ করে নিতে পারি, রাফ করে নিব। মোট হচ্ছে প্রথমে মূলধন 30,000 টাকা পণ্যদ্রব্য, তাহলে পণ্যদ্রব্যকে বলা হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব হচ্ছে 30,000 টাকা পেলাম। তারপরে ব্যাংকে জমা 50,000 টাকা, ব্যাংক হিসাব 50,000 টাকা। তাহলে আর কত হলে 1,20,000 টাকা হবে? এখানে আর 40,000 টাকা। এটাই হচ্ছে নগদ, অর্থাৎ নগদান হিসাব। তাহলে আমরা এবার জাবেদাটা করে ফেলি, এখানে ফাইনাল করি। দুই তারিখ দিলাম। এই তিনটা থেকে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিক যা সরবরাহ করবে তা মূলধন, সেটা ক্রেডিট। তাহলে 30,000, 50,000, 40,000, মোট 1,20,000 টাকা। তাহলে এই ক্ষেত্রেও আমরা একই কারণ দিব, পণ্যদ্রব্য, ব্যাংক জমা, নগদ উদ্ধৃত নগদ জমা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এভাবে করে আমরা এই জাবেদা ঠিক করলাম। তাহলে এর পরবর্তীতে আমরা যাই জনাব বাদল 30,000 টাকার আরবপত্র, 1 লক্ষ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। এখানে দুটি অংশ, এই ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন বা বুঝতে একটু অসুবিধা বোধ করেন, তাই আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। বাদল 30,000 টাকার আরবপত্র নিয়েছেন, এটাকে যদি আমরা আলাদা জাবেদা করি তাহলে জাবেদায় পাচ্ছি, এখানে লিখি আসবাবপত্র হিসাব ডেবিট, তারপর মূলধন হিসাব ক্রেডিট। আবার যে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকার, ঋণ নেওয়ার জাবেদা হচ্ছে আমার ব্যাংক ঋণ, ব্যাংক আমাকে নগদ টাকা দিবে না, আমার নামে একটা হিসাব থাকবে, সেই হিসাবে টাকাটা ট্রান্সফার করে দিবে ব্যাংক প্রতিষ্ঠান। তাহলে ব্যাংক জমা বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমরা এটার জন্য যদি আমরা আলাদা জাবেদা করি তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট দুইটা দিলাম। এই দুটাকে একত্র করা যায়, এই দুইটা জাবেদাকে আমরা একত্র করব। কিভাবে করব? ডেবিট যে দুইটা, সেই দুইটাই ডেবিট দিকে বসায় দেব, ডেবিট পক্ষ আগে, আসবাবপত্র হিসাব ডেবিট, এখানকার ডেবিট হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। ক্রেডিটগুলো লিখে দিই, তার মধ্যে ব্যাংক ঋণটা আগে, মূলধনটা লাস্টে দিই। আগে পরে হলেও ভুল হবে না, যদি মূলধনটা আগেরটা আগে দিই এবং মূলধন ব্যাংক ঋণকে পরে দিই তা তো ভুল হবে না। মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্রের টাকা বসিয়ে দিই, আসবাবপত্রের টাকা 30,000, ব্যাংক হিসাবে টাকা 1 লক্ষ, ব্যাংক ঋণের টাকা 1 লক্ষ, মূলধন 30,000। তাহলে আমার রাফ অংশটি আমি এবার মুছে দিই, তাহলে আমার জাবেদাটি চূড়ান্ত হয়ে গেল। আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এবার এই পর্বে আলোচনা করি এই অংশে। তোমরা নিজেরাও নিজের সুবিধার্থে নিজে থেকে বিভিন্ন বাক্য নিতে পারো গঠন লেনদেনগুলোকে। আমি এক ধরনের সুবিধা, তোমাদের সুবিধা মনে করে, সুবিধা হবে মনে করে আমি এইভাবে বাক্য নিলাম। উত্তোলন, মালিক ব্যবসা হতে 25,000 টাকা উত্তোলন করলেন, এক্ষেত্রে কিভাবে জাবেদা গঠন করবে? ব্যবসা থেকে নগদ টাকাই নিয়ে ফেলছেন, তাহলে নগদ সম্পদ হ্রাস পেয়েছে। আর উত্তোলন এর মালিক যা সংগ্রহ করে ব্যবসা থেকে তুলে নিয়ে যায় সেটাকে উত্তোলন বলে। উত্তোলন শব্দের অর্থ উঠানো আর উত্তোলন, এই দুইটা শব্দের পার্থক্য আছে। উত্তোলন বলতে মালিক যা নিয়ে যাবে তার মূলধন থেকে সেটাকে উত্তোলন বলবে, আর বাকি সবগুলো উঠানো হিসাবে ধরে নিতে হবে। তাহলে উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর ওদিকে নগদ টাকা উত্তোলন করাতে নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে উত্তোলন হ্রাস পাওয়াতে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়। তোমরা ওই সূত্রে দেখতে পেয়েছো, তাহলে উত্তোলনের নাম ডেবিট হবে। মালিকানা সত্ত্ব যেহেতু হ্রাস পেয়েছে, উত্তোলন হিসাব ডেবিট। আর নগদ সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, নগদান হিসাব ক্রেডিট। এটাই হচ্ছে কথা। 25,000 টাকা, 25,000 টাকা। একইভাবে আয়কর পরিশোধ, এটা মালিকের ব্যক্তিগত খরচ। আয়কর পরিশোধ করলে জাবেদা কি হবে? যেহেতু মালিকের ব্যক্তিগত খরচ, এটাকে উত্তোলন হিসেবেই ধরতে হবে। মালিকের যতগুলো ব্যক্তিগত খরচ আছে, যেগুলো ব্যবসা থেকে পরিচালনা করা হয়, পরিশোধ করা হয়, সেগুলো উত্তোলন হিসেবে চিহ্নিত হবে। তাহলে আয়কর পরিশোধ নগদ টাকাই তো দেওয়া হয়েছে, তাহলে নগদ সম্পদ হ্রাস পাবে, উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই টাকার পরিমাণ পরবর্তী সিরিয়াল নাম্বার 5 তারিখ ধরলাম, তাহলে এখানে 15,000 টাকা লিখে দিলাম, তাহলে 15,000 টাকা। এটা এই পরবর্তী জাবেদার লেনদেনের জাবেদা। তারপর চেকে জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করা হলো। জীবন বীমা এটা মালিকের ব্যক্তিগত ইন্স্যুরেন্স করা হয়েছে, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকা মালিক নিজে না দিয়ে ব্যবসা থেকে পরিশোধ করানো হয়েছে। তাহলে মালিক এই টাকা ব্যক্তিগত করেছে, টাকা ব্যবসা থেকে দেওয়ার কারণে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটাইও একই রকম জাবেদা হবে। যেমন 6 তারিখ, তার টাকার পরিমাণ 10,000, কিন্তু টাকা পরিশোধ করা হয়েছে এখানে চেকে পরিশোধ করা হয়েছে, তাহলে ব্যাংক জমা হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ, ব্যাংক জমা সম্পদ হ্রাস পেয়েছে, তা ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ছেলের স্কুলের বেতন দেওয়া হলো, বাড়ি ভাড়া, বাড়িতে এত টাকার বাজার সরবরাহ করা হলো, বাজার সরবরাহ করা যায়, অর্থাৎ বাজার মূল্যটা পরিশোধ করা হয়েছে। তাহলে মোট কত টাকা পরিশোধ করা হলো? 500 টাকা, 1,500, মোট 2,000 টাকা নগদ পরিশোধ করা হয়েছে। তাহলে সেটার জন্য হবে 7 সিরিয়াল নাম্বার। এই টাকাটা নগদে পরিশোধ করায় নগদান হিসাব ডেবিট হবে, ক্রেডিট হবে। তাহলে মোট টাকার পরিমাণ 2,000 টাকা। একইভাবে এবার 8 তারিখ আসো, পণ্য উত্তোলন করা হলো, অর্থাৎ চালের দোকান দেওয়া হয়েছে, বাড়িতে চালের প্রয়োজন, চাল পাঠিয়ে দেওয়া হলো 1 বস্তা, যার মূল্য 2,500 টাকা ধরা হলো, কিন্তু মালিক নগদ টাকা দিয়ে নিয়ে যায়নি, বাড়িতে প্রয়োজন হয়েছে, আদেশ করা হয়েছে, 1 বস্তা চাল বাসায় পাঠিয়ে দেওয়া হলো। তাহলে হিসাব রক্ষক, আমি হিসাব রক্ষক হিসেবে কিভাবে এটা হিসাবের কথা লিপিবদ্ধ করব? মালিকানার সত্ত্ব হ্রাস পাবে এত টাকার, উত্তোলন নামে লিপিবদ্ধ হবে, তাহলে উত্তোলন, সেটাকে পণ্য উত্তোলনও বলা যাবে, উত্তোলনও বলা যাবে। উত্তোলন হিসাব ডেবিট। আর আমার ব্যবসায়ের কোন সম্পত্তি? পণ্য মজুদ, ক্রয় থেকে হ্রাস পেয়েছে, ক্রয়কৃত মাল বিক্রি করার পরিবর্তে সে বিক্রি করতে পারেনি, এটা মালিক উত্তোলন করে নিয়ে গেছে, তাহলে ক্রয় মজুদ হ্রাস পাবে, ক্রয়ের পরিমাণ হ্রাস পাবে,
ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় বলা হয় যে পণ্যটা বিক্রয়ের জন্য আনা হয়েছে সেটাই ক্রয়। আগের পাঠে আমরা এটা আলোচনা করেছিলাম। সেই ক্রয়কৃত মাল থেকে মালিককে দেওয়া হলো। তাহলে এবার টাকার পরিমাণ 2500 দেওয়া হলো। তাহলে পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলো। সিরিয়াল নাম্বার 8। তার পরবর্তী পৃষ্ঠা ব্যয় সংক্রান্ত। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। সেই সূত্রটা আমরা জানি। সম্পদ পুরোটা আবার রিভিশন দিয়ে আবার দেখে নিতে পারে। থেকে বেতন পরিশোধ করা হলো। কর্মচারীদেরকে বলা যেতে পারে জনাব করিম, কর্মচারী করিমকে মাসিক বেতন পরিশোধ করা হলো বা বাৎসরিক বেতন পরিশোধ করা হলো। তাহলে বেতনের টাকা 8000 টাকা পরিশোধ করা হলে আমাদের তারিখ সাল লেখা থাকবে। যেমন মাসের নাম লিখলাম, সেটা 9 নম্বর। থেকে বেতন পরিশোধ। বেতন হচ্ছে আমার ব্যয়ের নাম, ব্যয় খাত বৃদ্ধি পেয়েছে, ব্যয়ের খাতায় বেতন নামে লিপিবদ্ধ করা হয়েছে। বেতন হিসাব ডেবিট। সে তার বিপরীতে দ্বিতীয় পক্ষ নগদ সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 8000। তাহলে বেতন নগদে পরিশোধ করা হলো। মাল ক্রয় করা হলো, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিছু লেখা নেই, নগদে না বাকিতে কিছু লেখা নেই, তাহলে নগদে ধরে নিতে হবে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10 নম্বর। সেই তাই 70000 টাকা। তারপর বিমা প্রিমিয়াম পরিশোধ 11 কমা দিয়ে 11 পরেরটা লিখে দিই। বিমা প্রিমিয়াম পরিশোধ করা হবে। ব্যবসায়ী অনিশ্চিত দুর্ঘটনা মোকাবেলা করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রতি বছরে বিমার জন্য চুক্তির ফিস পরিশোধ করতে হয়, সেটাকে বলা হয় বিমা প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে একটা ফিস, চার্জ, সেটা পরিশোধ করা হয়েছে 800 টাকা। তাহলে বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট। শুধু বিমাও লেখা যায়, বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট। হিসাব ডেবিট, প্রতিবারে হিসাব লিখতে হবে ডেবিট। আমার নগদ টাকা পরিশোধ করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। টাকা 800 টাকা। ভাড়া পরিশোধ করা হয়েছে নগদে 2000 টাকা, চেকে 10,000 টাকা। তাহলে আমি পরিশোধ করলাম। ভাড়া হচ্ছে আমার ব্যয়, ব্যবসায় সুবিধা করছে। এখানে মনে রাখতে হবে ভাড়া বলতে দোকান ভাড়াকে বোঝায়, বাড়ি ভাড়াকে নয়। বাড়ি ভাড়া হলে বাড়ি ভাড়া স্পষ্ট লেখা থাকতে হবে। শুধু ভাড়া বলতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াকে বোঝায়। আর অন্যান্য ভাড়ার ক্ষেত্রে নির্দিষ্ট নাম উল্লেখ করতে হবে, যেমন কারখানা ভাড়া, বাড়ি ভাড়া, উপভাড়া, এগুলো লিখে দিতে হবে। জাহাজ ভাড়া, গাড়ি ভাড়া, রেল ভাড়া, এগুলো নাম উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে। কিন্তু শুধু ভাড়া বলতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াকে বোঝাবে। তাহলে আমার নগদ টাকা পরিশোধ করার ভাড়া আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, ভাড়া হিসাব ডেবিট। আমার সম্পদ হ্রাস পেয়েছে, নগদ সম্পদ, নগদান হিসাব ক্রেডিট। তবে চেকে পরিশোধ করাতে আমার ব্যাংক জমা হ্রাস পেয়েছে, টাকার পরিমাণ ক্রেডিটে 2000 টাকা, চেকে 10,000 টাকা, মোট 12,000 টাকা।
তাহলে আমার ডেবিটের গড় হচ্ছে 12,000 টাকা টোটাল। নগদ ডেবিট পক্ষ যত টাকা, ক্রেডিট তত টাকাই থাকতে হবে, এটাই জাবেদার গঠনবিধি। তাহলে মোট 12,000 টাকা। তাহলে কর ও অবিকর পরিশোধ করা হলো, সেক্ষেত্রে আমি মুখেই বলে দিই কত হাজার টাকা পরিশোধ করা হলো। কর ও অবিকর 1500 টাকাই হবে, দিতে চেয়েছিলাম, পরিশোধ করা হলো। কর হচ্ছে ব্যবসায়ীর ট্যাক্স, ব্যবসায়ীর আয়ের উপর সরকারকে ট্যাক্স দিতে হয়। ব্যবসায়ীর ট্যাক্স, মালিকের ব্যক্তিগত ট্যাক্সকে বলা হয় আয়কর, আর ব্যবসায়ী ট্যাক্সকে বলা হয় শুধুমাত্র কর। আর অবিকর, যদি ব্যবসা প্রতিষ্ঠানের জমিটা মালিকের হয় তাহলে ভূমি অফিসে একটা খাজনা পরিশোধ করতে হয়, এটাকে বলা হয় অবিকর। অবি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, জমি, এটার উপর ট্যাক্স দিতে হয়, অর্থাৎ খাজনা পরিশোধ করতে হয়। কর অবিকর দুটেই সরকারকে পরিশোধ করতে হয়, তাই কর ও অবিকরকে একসাথে লেখা যায়। কর ও অবিকর হিসাব ডেবিট, এটা আমার ব্যয় এর নাম। নগদ টাকা পরিশোধ করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। এইভাবে করে আমরা লিখতে পারি, কর ও অবিকর বলে লিখে দিতে পারি। হিসাব ডেবিট, নগদান হিসাব। তোমরা বুঝতেই পেরেছো, খুব সহজেই অভ্যস্ত হয়ে গেছো আশা করি। 1500 টাকা এই। ক্রয়কৃত মালামাল নষ্ট মালামাল ফেরত দেওয়া হলো। ক্রয়কৃত নষ্ট মালামাল মনে রাখতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান সব মাল ফেরত দেয় না বা ফেরত নেয় না। যে সকল মাল বাকিতে ক্রয় করা হয়েছে বা বাকিতে বিক্রি করা হয়েছে, শুধু সেই মালই ফেরতযোগ্য, নগদে ক্রয়কৃত মাল ফেরতযোগ্য নয়। নিশ্চিত, তাহলে আমরা ক্রয়কৃত বা ধারে ক্রয়কৃত নষ্ট মাল ফেরত দেওয়া হলো। তাহলে আমি এখানে সংশোধন করতে পারি প্রশ্নে, ধারে ক্রয়কৃত নষ্ট মাল ফেরত দেওয়া হলো। তাহলে আমার ক্রয়ের পরিমাণ কমে গেছে। মাল যখন ক্রয় করছিলাম তখন ক্রয় হিসাব বলছিলাম, মাল যখন ফেরত দিচ্ছি আমি আগের পাঠে সেটা উল্লেখ করে দিয়েছিলাম মালের শ্রেণী বিভাগ সম্পর্কে। তাহলে সেই যে মালটা আমরা ফেরত দিই এটা হচ্ছে ক্রয় ফেরত, বাহিরের দিকে ফেরত দিই, তাই এটা বহি ফেরতও বলা যায়। কাকে ফেরত দিব? যার কাছ থেকে বাকিতে মাল ক্রয় করা হয়েছিল, অর্থাৎ পাওনাদার, যিনি আমার থেকে টাকা পাবেন, সে পাওনাদারকে ফেরত দিব পাওনাদার কাছে। তাহলে পাওনাদারি হ্রাস পাবে, তার পাওনা দাবি হ্রাস পাবে, তাহলে দায় হ্রাস পাচ্ছে। এই জন্য পাওনাদার হিসাব ডেবিট। ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলেও ব্যয় হ্রাস পাচ্ছে, তাই ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 800। এবার আগুনে 14, এবার 15। আগুনে পণ্য নষ্ট হয়ে গেল। তাহলে আমার কিছু মাল ছিল, হঠাৎ করে কোনো এক জায়গায় এক দুর্ঘটনাবশত কিছু পণ্যে আগুন লেগে নষ্ট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমার ক্রয়কৃত মাল হ্রাস পেয়েছে। তাহলে বিনষ্ট পণ্য অর্থাৎ বিবিধ ক্ষতিও বলা যাবে। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আমার পণ্যে মজুদ ক্রয়কৃত মাল থেকে গেছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে 1300 টাকা। যেহেতু ক্রয়কৃত পণ্য আগুনে নষ্ট হয়ে গেল। তারপরে 16 নাম্বার, 500 টাকার দুটি নোট হারিয়ে গেল, কোথাও কোথাও মিসিং হয়ে গেছে কোনো কারণে। তাহলে আমার মোট টাকা কত? 500 টাকার দুটি নোট, মোট টাকা হচ্ছে 1000 টাকা। সেটাও একইভাবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে 1000 টাকা। তারপরে নগদ টাকা চলে গেছে আমার ক্যাশ বক্স থেকে, নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। সরি, এই এবার আয় সংক্রান্ত আসো।
মাল বিক্রি করা হলো অর্থের আগমন। মাল বিক্রি করা হলো 90,000 টাকা, তাহলে বিক্রয় হিসাব হবে। আর নগদ টাকা পাওয়া গেছে, নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 90,000 টাকা। যেহেতু এখানে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট দিকে, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট দিকে, তাহলে আমরা জাবেদা গঠন করলাম কিভাবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একইভাবে 18 তারিখ, এটার তারিখ হবে 17, তারপর 18 তারিখ দ্বারে মাল বিক্রয়। এক্ষেত্রে পাওনা, আমি বাকিতে মাল বিক্রি করার কারণে আমি যে ক্রেতার কাছ থেকে টাকা পাবো, যাদের কাছ থেকে টাকা পাওনা থাকি তাদেরকে দেনাদার বলা হয়। তাহলে দেনাদার বাবক সম্পদ বৃদ্ধি পাবে। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 30,000। তাহলে উপভাড়া পাওয়া গেল। উপভাড়া আমার একটি আয়ের নাম, নগদ টাকা পাওয়া গেল, তাহলে সেক্ষেত্রে হবে নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। বিক্রিত মাল ফেরত আসলে 20 নম্বরটা লিখে দিচ্ছি। বিক্রিত মাল ফেরত আসলো, তাহলে দেনাদারের পরিমাণ অর্থাৎ আমার দাবির পরিমাণ হ্রাস পাবে, বিক্রয়ের পরিমাণ ও হ্রাস পাবে। বিক্রয় ফেরত, ফেরত হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। যদি লিখি টাকার পরিমাণ 3,000 টাকা, যেহেতু নষ্ট হওয়ার কারণে বিক্রিত মাল, দ্বারে বিক্রিত মাল ফেরত আসলো। ধন্যবাদ। এটা বিষয়টা তোমরা জানো, এটা অনেকগুলো এরকম সংক্রান্ত কাজ রয়েছে, দায় সংক্রান্ত, সম্পদ সংক্রান্ত, এগুলো পরবর্তী পাঠে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকে যা আলোচনা করা হয়েছে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। এগুলো প্রশ্ন আলাদা করে তোমাদের সুবিধার জন্য আলাদাভাবে দেখানো হয়েছে, নিজেরাই গঠন করতে পারো কিনা সূত্র অনুযায়ী, জাবেদা গঠনের সূত্র অনুযায়ী তুমি তৈরি করতে পারো কিনা প্র্যাকটিস করবে। এই ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, দোয়া করো সবার জন্য, নিজেই সচেতন থাকো, অপরকেও সচেতন রাখো। ধন্যবাদ।